প্রপোর্শনের সেকেন্ড পার্টটা করব এবং পরের দিন বাকি একটা পার্ট করাবো, তাহলে মোটামুটি রেশিও অ্যান্ড প্রপোর্শন কমপ্লিট। রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর আমি একটু মনে করছি যে একটু বেশি ওয়েটেজ আছে, কারণ সিলেবাসে স্পেশালি উল্লেখ করা আছে। বাকিগুলোতে যেমন বলা আছে অ্যালজাবরা সিলেবাসটাতে, অ্যালজাবরার মধ্যে কি কোনো ঠিক নেই, কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শনটা স্পেশালি বলে দেওয়া আছে সিলেবাসে, যার জন্য আমি এটার উপর একটু বেশি জোর দিচ্ছি। এবং প্রিভিয়াস এর কোশ্চেনও এসেছে, সিটেটে দেখেছি অনেকবার। তো এর আগের দিন আমরা অনেক কিছু শিখেছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শনের, শর্টকাট ট্রিক, স্মার্ট ওয়ে, সেগুলো করেছি। আজকেও কিছু শিখবো, তবে আজকে ডিরেক্ট অঙ্কের মাধ্যমে, আমি কোনো থিওরি থাকছে না। হ্যাঁ 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 আছে আছে রেশিও প্রপোর্শনের পুরো চ্যাপ্টারটাই যা যা করাবো সবই গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, আপার প্রাইমারি বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সবগুলোতেই লাগবে, কারণ সব একই টাইপের কোশ্চেন সবগুলোতেই। হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম। ঠিক আছে, শুরু করছি। রেডি তো? শুরু করছি। প্রথম কোশ্চেনটা আজকে আমি একদম ডিরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি, আজকে কোনো থিওরি বলবো না। কোশ্চেন করতে করতে নতুন কিছু যদি শর্টকাট ট্রিক হয়ে যায়, আমি এখানে এই রাইট সাইডে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। যেমন আজকে কেউ অ্যাড করে, জয়েন হলে অ্যাড করে দিন। যেমন আজকে প্রথম কোশ্চেনটা আছে, বলছে 12 এবং 6√5 এর তৃতীয় সমানুপাতি কত। আমরা দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি তো এর আগের দিনে শিখেছি। তৃতীয় সমানুপাতি কত, তার মানে বলতে চাচ্ছে যে তিনটা পদ যদি থাকে, এ, বি এবং সি যদি সমানুপাতে থাকে, তাহলে আমরা জানি কি হয়, যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়। মানে একটার শেষটা আর একটা শুরুতে থাকবে, একটার যেটা হওয়ার সেটা পরেরটা লব হবে, এইভাবেই থাকে। যদি চারটা পদ থাকতো তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হতো। তো এখানে আমার তৃতীয়টা চাইছে, তার মানে প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে। তার মানে বলতে যাচ্ছে যে 12/6√5 ইজিক্যাল টু হচ্ছে 6√5 বাই সি। সিটা আমি জানি না, তৃতীয় সমানুপাতিটা সি হবে, তৃতীয় পদটা সি, সেই সি এর মানটা চাইছে। তাহলে পাতি কোশ্চেন হয়ে গেল। এটাকে আমরা আমি কেটেই নিচ্ছি, প্রথমে 2 করে দিচ্ছি। তাহলে বজ্রগুণ করলে 2c ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 6 × √5 দ্যাট মিনস 6 × 5, দ্যাট মিনস 30। 30 যদি হয় তাহলে c ইকুয়াল টু কত হয়ে গেল, 2c ইজিক্যাল টু 30, c ইজিক্যাল টু 15। একদম ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এটা গেল আমাদের তৃতীয় সমানুপাতিটা আমরা বের করলাম। যদি মধ্য সমানুপাতি চাইতো, তখন কোশ্চেনটা থাকতো যে 12 এবং 15, তার মানে পদ তিনটা হচ্ছে 12, 6√5 আর 15। কোশ্চেন কখনো চাইতো যে 12 এবং 15 এর মধ্য সমানুপাতি কত, তখন আমার অ্যান্সার আসতো 6√5। ব্যাপারটা এরকমই, আর কিছু না। ওকে, এটাতে কারো কোনো ডাউট আছে? না, ঠিক আছে, একদম ইজি জিনিস। নেক্সট বলছে 64 এবং 4096 এর মধ্যে মধ্য সমানুপাতি কত আছে। ওই সেম জিনিস, তার মানে এখানে আবার মধ্য সমানুপাতি, মিডিল পদটা দেওয়া নেই, তার মানে এবার আবার ডিটেলস লিখছি না। তার মানে 64B/4096, এই তিনটা পদ যদি হয়, সমানুপাতে যদি থাকে, বলছে মধ্যটা, মাঝখানেরটা কত। তাহলে আমরা কি জানি, 64/B ইজিক্যাল টু B/4096, বা একবারে সবাই মনে রাখে যে ABC সমানুপাতে, ক্রমিক সমানুপাতে থাকলে A বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার মানে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, একবারে বলা যায়। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে গেল, এ ইন্টু সি, 64 × 4096। তাহলে বি ইজিক্যাল টু কত হবে, এটা রুট করতে হবে, রুট করলে কত পাবো, রুট করলে পাবো হচ্ছে গিয়ে 64 বর্গমূল কত, 8, 4096 হচ্ছে কত, 1024, 1024 32, তাহলে এটা 64 স্কোয়ার, 64 স্কোয়ার। তাহলে বি ইজিক্যাল টু 8 × 64, 64 মানে 8 স্কোয়ার, তাহলে এটা হলো 8 কিউব। 8 কিউব মানে কত, 512। তাহলে কত হয়ে গেল, 512। এটা মধ্য সমানুপাতিটা চেয়েছে। এর আগে আবার তৃতীয়টা বের করেছি, এবার মধ্য সমানুপাতি। জিনিসটা একই, সূত্র একই, আলাদা কিচ্ছু নেই। নেক্সট
বলছে 4:9, 3:4 এর দ্বিগুণানুপাত, 2:4 এর ত্রিগুণানুপাত আর 9:7, এদের যৌগিক অনুপাতটা কত হবে? যৌগিক অনুপাত মানে সবগুলো অনুপাতের প্রথম পদগুলো একসাথে গুণ, সবগুলো অনুপাতের দ্বিতীয় পদগুলো একসাথে গুণ, সবগুলো অনুপাতের লবগুলো একসাথে গুণ, হরগুলো একসাথে গুণ করলে। এবার কি দেওয়া আছে? চারটে অনুপাতের কাজ, একটা 4:9 আছে, ঠিক আছে লিখলাম, ইন্টু কি বলছে 3:4 এর দ্বিগুণানুপাত বলছে। দ্বিগুণানুপাত মানে কি? ডুপ্লিকেট রেশিও। এই বাংলাটা অনেকে জানে না, কিন্তু ইংলিশটা জানে। ডুপ্লিকেট রেশিও মানে কি? এর আগে দিন আমি পড়িয়েছিলাম, ডুপ্লিকেট রেশিও মানে স্কোয়ার করা, পদগুলোকে স্কোয়ার করা। তাহলে 3:4 এর দ্বিগুণ অনুপাতটা কত হবে? 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16 হয়ে গেল। 2:3 এর ত্রিগুণানুপাত, এটা ত্রিগুণানুপাত মানে কি? ট্রিপ্লিকেট রেশিও বের করতে বলছে, ট্রিপ্লিকেট রেশিও, ত্রিগুণানুপাত। তাহলে সেটা কত হয়? 2:3 এর ট্রিপল মানে কিউব করা, তাহলে 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে হচ্ছে কত? 27 হয়ে গেল। এবং কত? 9:7 বলছে এদের যৌগিক অনুপাতটা কত হবে? এটা সমান সমান কত হয়? কাটাকাটি করে দেখি কত হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 দিয়ে 16 কেটে গেল, 9 9 কেটে গেল, 4 দিয়ে করলে এটা 2, আচ্ছা, তারপর এই 9 দিয়ে করলে এটাও 3, তাহলে 2/21, 2/21 অ্যান্সার হয়ে গেল কত? 2:21। এটাই ছিল কোশ্চেন, 2:21। এইটাতে কারো কোনো ডাউট আছে নাকি? এটাতে কারো কোনো ডাউট আছে? ওকে ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা আর কেউ জয়েন করে। নেক্সট কোশ্চেন বলছে x মাইনাস ওয়াই ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর, আচ্ছা এটা এবং হবে, এটা এবং হবে, এটা এর হবে না। x মাইনাস ওয়াই ইজ টু, কেন আবার এখানে কমা হবে এটা? আচ্ছা, x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের চতুর্থ সমানুপাতি কত? একই ব্যাপার, চারটে পদের মধ্যে প্রথম তিনটা দেওয়া আছে, চতুর্থ পদটা চাইছে। তো চারটে পদ যদি সমানুপাতে থাকে, চতুর্থ সমানুপাতে যদি থাকে, তাহলে ফর্মুলাটা কি ছিল? চতুর্থ সমানুপাতে থাকলে এ বি সি ডি, চতুর্থ সমানুপাতে থাকলে কি ছিল? আমরা সবাই জানি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু হচ্ছে তৃতীয় বাই চতুর্থ, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়। সেম, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি? প্রথম বাই দ্বিতীয় ইজিক্যাল টু তৃতীয় বাই ডি, ডিটাই চাইছে আমার কাছে, ঠিক আছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, এটা কত হয়ে গেল? এটা যা ছিল তাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই ডি, এদিকে করছি। তাহলে বা করলে কি পাচ্ছি? এই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই তো কেটেই গেল, পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে তাহলে ডি ইজ ইকুয়াল টু কত? বজ্রগুণ করলে এদিকে থাকলো ডি, এদিকে কিছুই নাই এক, তাহলে ডি ইজ ইকুয়াল টু বজ্রগুণ করলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা ক্লাস 7 এর 8 এর ফর্মুলায় চলে গেলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত? এ কিউব প্লাস বি কিউব। তাহলে চতুর্থ পদটা কত হয়ে যাবে? চতুর্থ পদটা হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাই ছিল, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, আশা করি কারো ডাউট থাকার কথা না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কারো কোনো ডাউট থাকলে যে কোনো মুহূর্তে বলবে, একটা কোশ্চেন দরকার পড়লে আমি 10 বার বোঝাবো, কিন্তু ডাউট ক্লিয়ার করবে। নেক্সট কি বলছে? ফোনটা সাইলেন্ট করি।
নেক্সট বলছে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি যথাক্রমে 2 এবং 4 হলে পঞ্চমটি কত? ক্রমিক সমানুপাতি মানে কন্টিনিউড প্রপোর্শন, যেটা চলতে গেছে, মানে একটার শেষটা আর একটা শুরুতে থাকবে। a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই, এবং চলতেই থাকে। 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, a বাই বি ইকুয়াল টু হবে বি বাই সি ইজ ইকুয়াল টু হবে সি বাই ডি ইকুয়াল টু হবে ডি বাই ই। 5টার বেশি যদি থাকতো, 1000টাও হতে পারতো, ইকুয়াল টু ই বাই এফ, এভাবে চলতে থাকতো। এটা শেষ হবে না কখন। তবে সম্পর্কটা কি পেলাম, যে এই দুটোর অনুপাত যা হবে পরে দুটোর অনুপাত তার মানে এটা বাই এটা যত হবে, এটা বাই এটা তত হবে, এইভাবে চলতে থাকবে। তো এখানে বলছে প্রথম দুটো, প্রথমটা 2, দ্বিতীয়টা 4। তার মানে ব্যাপারটা এরকম। তাহলে 2/4 ইকুয়াল টু 4/c ইকুয়াল টু সি বাই ডি। আমি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষা হলে তোমার লিখতে হবে না, পরীক্ষা হলে কিভাবে একবারে করবে সেটাও বলে দিচ্ছি। আমি এই পর্যন্ত গিয়ে থেমে গেলাম। এটা হচ্ছে কোশ্চেনটা আমার। তাহলে দেখো এবার পঞ্চমটা চাইছে, মানে ই এর মানটা চাইছে। তাই এইটা যা অনুপাত, 2কে 4 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 2কে 4 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 2 হয়। এই অনুপাতটা হচ্ছে 2। তাহলে অবভিয়াসলি এটা 2 দিয়ে গুণ করে এটা এসছে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 8। আচ্ছা, এখানে সি এর মান 8 পেয়ে গেলাম, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ডি এর মান কত হয়ে যাবে? 16। আচ্ছা, ডি এর মান 16 পেয়ে গেলাম, এটাকে 2 দিয়ে গুণ করবো নিচেরটা, তাহলে কত হয়ে যাবে? 32। নিচেরটা তাহলে কত হয়ে গেল? 32। বা যারা ক্লাস 11-এ যারা জিপি সিরিজ পড়েছো, গুণোত্তর প্রগতি যারা পড়েছো, তারা আরো ইজিলি বলতে পারবে যে টি এন ইজিক্যাল টু হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। প্রথম পদ 2 ছিল, ইন্টু আর মানে অনুপাতটা প্রত্যেকটা কত দিয়ে গুণ হচ্ছে? 2 দিয়ে গুণ হচ্ছে, 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এন মানে কত? পঞ্চম পদটা চাইছে না? পঞ্চম মানে 5, তার থেকে এক পদ, তাহলে 4। 2 ইন্টু 16 মানে হয়ে গেল 32। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তবে এটা একটা অ্যাডভান্টেজ আছে, যদি এই কোশ্চেনটায় পঞ্চম পদ না আছে, যদি 50তম পদটা চাইতো, তখন তুমি কিন্তু এখানে 50তম পদ পর্যন্ত লিখে 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 করতে পারতাম, অনেক টাইম চলে যেত। তখন তোমার এটা ডিরেক্টলি হয়ে যেত 2 ইন্টু আর টু দি পাওয়ার 50 বিয়োগ 1, এটা হয়ে যেত একবারে। এইটাতে কারো কোনো ডাউট আছে? এই কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতের কোশ্চেন পরীক্ষায় থাকেই থাকে। কারো কোনো ডাউট আছে যে দুটো পদ্ধতি বললাম? ওকে, ঠিক আছে। নেক্সট বলছে যে একটি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় ও পঞ্চম পদ যথাক্রমে 3 এবং 81 হলে চতুর্থ পদ কত? এবার আমাকে কি দেওয়া আছে? এবার আমাকে দ্বিতীয় পদ দেওয়া আছে আর পঞ্চম পদ দেওয়া আছে। আচ্ছা, বেশ ভালো কথা। এখানে প্রথম পদটা দেওয়া নেই, দ্বিতীয় পদ বি এর জায়গায় দেওয়া আছে 3 ইকুয়াল টু 3/c ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই। এর মানটা আবার কত দেওয়া আছে? 81। বেশ, আগেরটার থেকে এটা একটু কমপ্লেক্স হয়ে গেল, একটু জটিল হয়ে গেল, কারণ আগেরটাতে একটা অনুপাত দেওয়াই ছিল, এটা দুটো মান দেওয়া ছিল, অনুপাতটা পেয়ে গেছি, ওইভাবে বডিগুলো করতে পারছি। কিন্তু এখানে সমস্যা হলো, এখানেরও একটা পদ দেওয়া, এখানে যে কোনো একটা অনুপাত পুরোটা যদি দেওয়া থাকতো, তাহলে কোশ্চেনটা করা আমার আরো ইজি হতো। তাহলে এখন আমাকে দ্বিতীয় পথের সাহায্য নিয়ে নিই। কি করেছিলাম, যে এখানে আমরা দেখতে পেলাম যে আমার, আচ্ছা আর কিছু কন্ডিশন থাকবে, একটি ক্রমে শুধু দ্বিতীয় ও পঞ্চম পদ যথাক্রমে 3 এবং 81 হলে চতুর্থ পদ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পদ মানে কত? দ্বিতীয় পদ মানে অনুপাতটা আমি ধরে নিলাম এখানে আর, যদি প্রত্যেকটা অনুপাত যদি আর হয়, মানে এটা আর দিয়ে যদি গুণ হয়, তাহলে দ্বিতীয় পদ কত? এ আর। প্রথমটা এ, ব্যাপারটা তো এরকম না, প্রথমটা এ, দ্বিতীয়টা এ আর, তৃতীয়টা এ আর স্কোয়ার। এইভাবে তো ওই জন্য বললাম যে এন তম পদটা হয়ে যায় এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, কারণ প্রথমটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 0। প্রথম পদটা কত? এ আর টু দি পাওয়ার 0। এটা জিপি সিরিজের বেসিক জিনিস। তো দ্বিতীয় পদটা হচ্ছে এ আর মানে 3, আর পঞ্চম পদ মানে কত? এ আর টু দি পাওয়ার 4। যততম পদ আর এর পাওয়ারটা তার থেকে এক কম থাকে। এ আর টু দি পাওয়ার 4 এর মানটা কত? 81। আচ্ছা, এই দুটোকে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি পাবো? মানে পাচ্ছি এ এ কেটে যাচ্ছে, আর বাই আর টু দি পাওয়ার 4 মানে হয়ে যাবে 1/r কিউব। 1/r কিউব ইজ ইকুয়াল টু কত? 3/81 করলে হচ্ছে 27, মানে 1/27।
তাহলে আর কিউব ইজ ইকাল টু 27, আর ইকাল টু কত হয়ে গেল না, আর ইকাল টু হয়ে গেল 3। সাধারণ অনুপাতটা কত হয়ে গেল 3, মানে প্রত্যেকটা পদকে তার 3 দিয়ে গুণ করা হয়েছে অনুপাতটা। তবে এখানে যেহেতু 3 আছে তার মানে নিশ্চয়ই এটা 1, 1 কে 3 দিয়ে গুণ করলেই 1 আসে, 3 আসে। অবভিয়াসলি এটা যখন 3 পেয়ে গেলাম এটাকে 3 দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে গেল 9। আবার এটা যখন 9 চলে এসেছে এটাকে 3 দিয়ে গুণ করবো তাহলে 27। আচ্ছা, এটা যেহেতু 27 তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 81 চলে এসেছে। এবার আমি যেটা চাইবো সেটাই বের করতে পারবো। বলছে চতুর্থ পদটা কত, ডি কত, চতুর্থ পদ কত 27, আনসার হয়ে যাবে 27। এইটাতে কারো কোনো ডাউট? এটাতে কারো কোনো ডাউট? ক্রমিক সমানুপাতের কোশ্চেন, এর আগে একটা করলাম, এটার একটা করলাম, কারো কোনো ডাউট আছে? সাধারণ পদটা বের করার জন্য, ঠিক আছে বলে দিচ্ছি। আচ্ছা, আমি কি বললাম যে কতগুলো পদ যদি, সাপোজ প্রথম পদটা এ, কতগুলো পদ যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে, ক্রমিক সমানুপাতে থাকা মানে অ্যাকচুয়ালি গুণোত্তর প্রকৃতিতেই থাকে, তাহলে পরের পদটা কত হয় এ আর, মানে ওকে কিছুটা দিয়ে গুণ হয়, এইটাকে কিছুটা দিয়ে গুণ করে এটা এসছে, তাকে আর একটা কিছু দিয়ে গুণ করে এটা এসছে, মানে একই জিনিস দিয়ে গুণ হবে। তাহলে প্রথম এ আর, তারপরেরটা আবার আর দিয়ে গুণ হবে, এ আর স্কোয়ার হবে, তারপরেরটা আবার আর দিয়ে গুণ হবে, এ আর কিউব হবে। এরকম করে চলতে চলতে যতগুলো পদ পর্যন্ত যাবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন তম পদ পর্যন্ত গেলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 100তম পদ গেলে হয়ে যাবে এ ইন্টু আর টু দি পাওয়ার 100, যেখানে এ হচ্ছে প্রথম পদ, এ আর টু দি পাওয়ার 100 না 99। তো হ্যাঁ, কারণ কি প্রথম পদটা কত এ, তো এ মানে অ্যাকচুয়ালি কত, এ অ্যাকচুয়ালি এসেছে এ ইন্টু আর টু দি পাওয়ার 0, আর টু দি পাওয়ার, আর টু দি পাওয়ার 0 মানে তো 1, যে কোনো সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1, যেখানে আর নট ইকুয়াল টু 0। গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতটা তো আর 0 হবে না কখনো, 0 দিয়ে গুণ করলে তো সবই 0 হয়ে যাবে। যাই হোক, তো আমি এ এ আর এইভাবে পরপর লিখলাম, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাকে কি বলে দেওয়া আছে, দ্বিতীয় পদটা বলে দেওয়া আছে। দ্বিতীয় পদ মানে কত এ আর, আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, পঞ্চম পদটা বলে দেওয়া আছে। পঞ্চম পদ মানে কত, এ, দ্বিতীয় পদ মানে এ ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, ওই যে আর এর পাওয়ারটা কত হয়, আর এর পাওয়ারটা হচ্ছে যততম পদ বলছে তার থেকে 1 পদ, তাহলে আর ইন্টু দ্বিতীয় পদ যেহেতু বলছে আর এর মানে 1 হবে, তো পঞ্চম পদ যখন বলবে তখন আর এর পাওয়ার কত হবে 4 হবে, 1 কমে যাবে পাওয়ারটা। এই অনুপাতটা কত দেওয়া আছে, দ্বিতীয় পদটা দেওয়া বলে দেওয়া আছে 3, আর পঞ্চম পদটা বলে দেওয়া আছে 81। এ এ কেটে গেল, আর বাই আর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 বাই আর কিউব, 1 বাই আর কিউব মানে হচ্ছে 1 বাই 27, এটা কাটাকাটি করলে 1 বাই 27, তার মানে আর কিউব মানে 27, আর মানে 3, তার মানে আমি সাধারণ সাধারণ অন্তরটা পেয়ে, সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম 3। সাধারণ অন্তর না, সাধারণ অন্তর হচ্ছে সমান্তর বহুপদীর জিনিস, সাধারণ অনুপাতটা বা কমন রেশিওটা পেয়ে গেলাম কত 3। কমন রেশিও পাওয়া মানে কি, যে এই প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে এই 1/3, মানে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, প্রত্যেকটা অনুপাতের লবের থেকে হওয়ার 3 গুণ। তাহলে এটা যেহেতু দ্বিতীয় পদটা 3 দেওয়া আছে, তার মানে 1 কে 3 দিয়ে গুণ করলে তো 3 আসে, তার মানে এর মান তো 1, এটা তো শিওর, এর মানে 1, তাহলে এটা 3, আবার 3 কে আবার এটাকে 3 দিয়ে গুণ করলাম 9, আবার এটাকে 9 যখন পেয়ে গেলাম এটাকে 3 দিয়ে গুণ করলে নিচেরটা হয়ে যাবে 27, নিচেরটা যা ছিল উপরে তাই চলে যাবে, এটা 27, আবার নিচে 3 দিয়ে করলে 81, তারপর এটা আসবে 81 বাই 3, 81 243, তারপর আসবে 243 বাই 3 ইন্টু 243 মানে 729, এইভাবে চলতে থাকবে। বোঝাতে পারলাম এবার কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট বলছে পি মাইনাস এক্স স্কোয়ার ইস টু কিউ মাইনাস এক্স স্কোয়ারের দ্বিভাজিত অনুপাত কত? ও সরি, দ্বিভাজিত অনুপাত পি ইস টু কিউ হলে এক্স স্কোয়ারের মানটা কত? ভালো কথা। দ্বিভাজিত অনুপাত মানে কি? দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও, যেটা কালকে বলেছি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম। সাব ডুপ্লিকেট রেশিও মানে, ডুপ্লিকেট রেশিও মানে যেমন বর্গ করা, সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে রুট করা, ওটা যেমন স্কোয়ার করা ছিল, এটা হচ্ছে স্কোয়ার রুট করা। তার মানে আমাকে বলতে যাচ্ছি যে এই যে পি মাইনাস এক্স স্কোয়ার আছে তার যদি রুট করি, বাই কিউ মাইনাস এক্স স্কোয়ার আছে তার যদি রুট করি, বলছে এই অনুপাতটা সমান সমান কত হয়, পি বাই কিউ হয়। এটাই তো বলে দেওয়া আছে কোশ্চেনে, না? তাই বলছে এদের দ্বিভাজিত অনুপাত মানে এদের রুট করলে পি বাই কিউ হয়, তাহলে এক্স স্কোয়ার হবে, ওটা কত? তাহলে আশা করি বজ্রগুণ করলেই হয়ে যাবে।
প্রথমে রুট তুলে দিই, উভয়পক্ষে স্কোয়ার করি, পি মাইনাস এক্স স্কোয়ার বাই কিউ মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হয়, উভয়পক্ষে রুট করলে এটা হয়ে যাবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাই তো। এবারে আমি কি করব, এইবারে বজ্রগুণ করি, বজ্রগুণ করলে কি পাচ্ছি, পি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ মাইনাস পি স্কোয়ার এক্স স্কোয়ার, এইটাই পাচ্ছি। বেশ ভালো কথা। তারপর এই দিকে আসছি, এক্স স্কোয়ার গুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার, আর সংখ্যাগুলোকে এদিকে নিয়েছি পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার। বেশ, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে হয় হচ্ছে গিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখান থেকে পি কিউ কমন নেওয়া যায়, পি কিউ কমন নিলে পড়ে থাকে পি মাইনাস কিউ। বেশ, কোশ্চেন শেষ। তাহলে এখন আমরা কি বলতে পারছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, পি কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে আমি ভেঙে লিখলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে আমি ভেঙে লিখলাম কি, এটাকে কেটে দিয়ে আমি লিখলাম পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এই পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে পি কিউ বাই পি প্লাস কিউ। তাহলে আনসার হয়ে যাবে পি কিউ বাই পি প্লাস কিউ, এক্স স্কোয়ারের ভ্যালুটাই চেয়েছে আমার, পি কিউ বাই পি প্লাস কিউ। কিছুই ছিল না, পুরোটাই ক্যালকুলেশন ছিল, জাস্ট দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিওটা মনে রাখার জন্য একটা কোশ্চেন করালাম। এই দ্বিভাজিত অনুপাতটা, দ্বিভাজিত বাংলাটা থেকে ইংলিশটাই বেশি সবাই মনে রাখে, সাব ডুপ্লিকেট রেশিও মানে বর্গমূল করা। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে 103, 135, 110 এবং 144 এদের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যুক্ত করলে তারা সমানুপাতে থাকবে বা সমানুপাতি হবে, তারা সমানুপাতি হবে। এটা কিন্তু দারুণ জিনিস, এটা একটা ট্রিক শেখাবো, কারণ এটার অ্যাকচুয়াল তোমরা যদি ছোটবেলায় যেভাবে পড়েছো সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকের সাথে যুক্ত করতে হবে। তো তাহলে আমাকে এখানে সমানুপাতে থাকবে, মানে চারটে পদ সমানুপাতে থাকা মানে কোথায়, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হবে। তার মানে আমার সাধারণ নিয়ম অনুযায়ী করলে ব্যাপারটা হবে এরকম, 103 এর সঙ্গে কিছুটা এক্স যুক্ত করবো, বাই দ্বিতীয় পদ কত 135 প্লাস এক্স ইজিক্যাল টু কত 110 প্লাস এক্স বাই 144 প্লাস এক্স। তার মানে বলতে হচ্ছে যে এই যে যখন 103, 135, 110 এবং 144 আছে, এরা কিন্তু কোনো সমানুপাতি নেই, এরা কিছু কোনো সম্পর্কে নেই, কিন্তু বলছে যে এমন কোনো একটা সংখ্যা আছে যেগুলো প্রত্যেকটাতে যুক্ত করলেই দেখা যাবে যে এরা সমানুপাতে থাকবে। তার মানে তখন হয়ে যাবে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তার মানে আমার এটা হচ্ছে ইকুয়েশন, এখান থেকে বজ্রগুণ করবো, ইয়ে করবো, অনেক বেশি টাইম টেকিং, কারণ এগুলো গুণগুলো সব বড় বড়, 103কে 144 দিয়ে গুণ করতে হবে। আমি সেই দিকে যাচ্ছি না, শর্টে কিভাবে করে যায় দেখো, থাকে পরীক্ষায় যেহেতু এই ধরনের কোশ্চেন যখন প্রত্যেক সাথে কিছু যোগ করা বা বিয়োগ করে, একই জিনিস দিয়ে যখন চারটে পদের ক্ষেত্রে একই জিনিস দিয়ে যখন যোগ বা বিয়োগ হচ্ছে, তখন আমরা ইজিলি কিভাবে করবো সেটা দেখো। আমি লিখলাম দ্বিতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ 110, 144, ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে। আমার প্রথম কাজ হচ্ছে এই দুটো থেকে প্রথম বাই দ্বিতীয়, তৃতীয় বাই চতুর্থ, যেহেতু সমানুপাতে বলছে আমি এইভাবে লিখছি। আমার প্রথম কাজ হচ্ছে ডিফারেন্সটা বের করে নেওয়া। ডিফারেন্সটা 110 থেকে 103 বিয়োগ করলে কত হয় 7। আচ্ছা, 144 থেকে 135 বিয়োগ করলে কত হয় 9। এবং এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে হতে হবে, 7/9 লঘিষ্ঠ আকার, এটাকে আর ছোট করা যায় না, ভাঙা যায় না। যদি 3/9 হতো তাহলে আমার ছোট করে নিতে হতো, 1/3 করে নিতে হতো, এটা মাথায় রাখতে হবে। এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে, সব থেকে ছোট ফর্মে নিয়ে আসতে হবে, প্রাইম ফর্মে নিয়ে আসতে হবে। ভালো কথা। এবারে প্রথম স্টেপ আমার হয়ে গেল, আমি এখান থেকে এটা বিয়োগ করলে হবে। এবারে আমার কাজ হচ্ছে গিয়ে যে কোনো একটা অনুপাতের সঙ্গে এবার আমি তুলনা করবো। এই যে 7/9 এর পদ দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 2,
এই যে 103/135, এই পদ দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 32। আমার টার্গেট হচ্ছে ডিফারেন্সকে ইকুয়াল করা। তাহলে এখানে যেমন ডিফারেন্স 32 আছে, এটা যদি 2 আছে তাহলে এটাকে 16 দিয়ে গুণ করতে হবে। তার মানে উপরের পদটাকেও 16 দিয়ে গুণ, নিচের পদটাকেও 16 দিয়ে গুণ। এই অনুপাতটা তার মানে অ্যাকচুয়ালি ভেঙে চলে এই অনুপাতটা হয়ে গেল 7 16 কত হয়? 7 10 70 6 7 42, 112 বাই 9 16 144। তার মানে আমি এই অনুপাতটাকে লিখলাম 112/144। তুলনা কার সঙ্গে করছি? এইটার সঙ্গে করছি, 103 আর 135। তাহলে আমি এখন তুলনা করছি 103/135 আর হচ্ছে 112/144। তাহলে দেখো তো আমার কত যোগ করতে হচ্ছে? 9 যোগ করতে হচ্ছে না? 9 যোগ করলে আসছে, নিচেটাতে দিয়েও তাই আসবে, 9 আসবে। তাহলে আমার বলছে প্রত্যেকের সাথে কত যোগ করতে হবে? 9 যোগ করতে হবে। আমার কোনো এক্স বের করতে হলো না, কিছু করতে হলো না, দুইটা স্টেপ করলেই আমার অঙ্ক হয়ে গেল। দুটো স্টেপ করলেও হয়ে গেল। আমি আরো একবার বলে দিচ্ছি। প্রথম টার্গেট কি? প্রথম টার্গেট হচ্ছে আমার সংখ্যাগুলোকে এইভাবে ভগ্নাংশ a/b c/d আকারে লিখলাম, এদের ডিফারেন্সটা বের করলাম। 110 থেকে 103 বিয়োগ করলে কত হলো? 7। 144 থেকে 135 বিয়োগ করলাম, কত হলো? 9। 7/9। এই ভগ্নাংশটাকে সবসময় লঘিষ্ঠ আকারে হতে হবে। তার মানে এই নাম্বার দুটো পরস্পরের মৌলিক হতে হবে বা কোপ্রাইম হতে হবে। এটা লঘিষ্ঠ আকারেই আছে, ঠিক আছে। এবার আমি এই ভগ্নাংশটাকে, এই যে 7/9 যে ভগ্নাংশটা পেলাম, সেটাকে যে কোনো একটা ভগ্নাংশের সঙ্গে, এটার সঙ্গে বা এটার সঙ্গে তুলনা করবো, একই ব্যাপার। আমি এটার সঙ্গেই তুলনা করেছি। দেখলাম যে এখানে এই পদ দুটোর মধ্যে হর আর লবের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে হর আর লবের ডিফারেন্স হচ্ছে 32। তাহলে 32 যদি হয়, ডিফারেন্সটা ইকুয়াল করতে গেলে এই ভগ্নাংশটাকে 16 দিয়ে গুণ করতে হবে, মানে উপর নিচে 16 দিয়ে গুণ করতে হবে। উপর নিচে 16 দিয়ে গুণ করে দেখলাম 7 16 112, 9 16 144 হয়ে গেল। আমি তুলনা কার সাথে করছি? এই ভগ্নাংশটার সাথে করছি। 103 আর 112 কত যোগ করতে হচ্ছে? 9। একটা দেখলেই হয়ে যাবে, নিচেরটাও সেম থাকবে, আলাদা আসবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমার কি করতে হলো না, প্রত্যেকটা পদের সঙ্গে যদি 9 যোগ করি তাহলেই তারা সমানুপাতে থাকবে। বোঝা গেল? এটা এটা বুঝতেই হবে। তো এটা টাফ জিনিস না, ইজি জিনিস। এইটা বুঝলে এই এত বড় ক্যালকুলেশনের কোশ্চেনটা, যেটা 2 মিনিটের উপরে লাগবে, সেটা আমার 20 সেকেন্ডে হয়ে যাবে। ডাউট আছে কারো কোনো? এই প্রবলেমটাতে কারো কোনো ডাউট আছে? যেটা বোঝালাম তাতে কারো কোনো সমস্যা আছে? ওকে, ঠিক আছে। 54 49 22 21 এদের প্রত্যেকের থেকে এ বিয়োগ করলে তারা সমানুপাতে থাকে। বলছে 8a - 25 = 7a - 25 কত? তো আগের কোশ্চেনের মতো সেম কোশ্চেন, আগের কোশ্চেনের মতো সেম কোশ্চেন। 54 49 22 21 প্রত্যেকের থেকে এই বিয়োগ করলে সমানুপাতে থাকবে। তার মানে এখন ওরা সমানুপাতে নেই, প্রত্যেকের থেকে এমন কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে যার নাম হচ্ছে এ, এর কিছু একটা ভ্যালু আছে তার মানে, তখন তারা সমানুপাতে থাকে। তাহলে বলছে 8a - 25 = 7a - 26। তো আগের অঙ্কটা আমি করালাম, তাহলে এবার এটা তোমরা করো দেখি। সেম কোশ্চেন, আগের অঙ্কটাতে শুধু এর মান বের করলে হয়ে যেত, এখন এর মান বের হলে এর মান বের হলে তো এটা বের করতেই পারবে। করো তোমরা, আমি টাইম দিলাম 1 মিনিট। হয়ে গেলে জানাবে। অনেকে আছে, অরিন্দম গোস্বামী, অতীন্দ্রনাথ সামন্ত, কালাম মণ্ডল, নাসিম আক্তার, শুভ্রাকেশ। খাতা নেই? আচ্ছা,
অন্য কারো কেউ কি করছে? কেউ কি করছো? নাহলে আমি টাইম ওয়েস্ট করবো না, তাহলে আমি করেই দেবো। আচ্ছা, করে দিচ্ছি আমি। প্রত্যেকের থেকে এ বিয়োগ করছে, বিয়োগ করলে সমানুপাতে থাকে, ভালো কথা। তার মানে আমি লিখবো প্রথমে 54/49 22/21। আমি এদের ডিফারেন্সের ভগ্নাংশটা বের করবো। 54 থেকে 22 বিয়োগ করলে হয় 32, 49 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 28। এই যে বলেছিলাম প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ডিফারেন্সের রেশিওটা বের করা। ডিফারেন্সের রেশিওটা হয়ে গেল 32/88। কিন্তু কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে। আগেরবার লঘিষ্ঠ বিয়োগ করে লঘিষ্ঠ পেয়েছিলাম, কিছু করতে হয়নি। এখানে আমার লঘিষ্ঠ করতে হবে, কারণ এটাকে লঘিষ্ঠ আকারে করা যাচ্ছে। 4×8 = 32, 4×7 = 28। তার মানে আমার আসল ভগ্নাংশটা হয়ে গেল এখন 8। ডিফারেন্সের যে ভগ্নাংশটা সেটা হয়ে গেল 8/7। 8/7 যখন হয়ে গেল, এখন আমরা যে কোনো একটা ভগ্নাংশের সাথে তুলনা করতে পারি। বললাম যে কোনো একটা সঙ্গে, এটার সঙ্গে তুলনা করতে পারি, এটার সঙ্গে তুলনা করতে পারি। ডিফারেন্সটা কত? 1। আচ্ছা, এই ভগ্নাংশটাকে তুলনা করলে ইজি হবে, কারণ এখানেও ডিফারেন্সটা হচ্ছে কত? এখানেও ডিফারেন্সটা কত? 1। আচ্ছা, ডিফারেন্স যদি 1 হয় তাহলে একই ডিফারেন্সটা একই সেম করতে হবে। ডিফারেন্সটা সেম আমার হয়েই গেল। তাহলে আমি এখন দেখি 22/21 আর 8/7, তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? 14 বিয়োগ করতে হচ্ছে, তাই না? তার মানে এ বিয়োগ করতে বলছে যেহেতু, তার মানে এ এর মান হয়ে গেল কত? 14। তার মানে হচ্ছে 54, 49, 22, 21 প্রত্যেকের থেকে যদি 14 বিয়োগ করা হয় তাহলে তারা সমানুপাতে থাকে। আমি বললাম বারবার যে যে কোনো একটা অনুপাতের সঙ্গে তুলনা করতে হয়। তোমরা যদি মনে করো না এটার সঙ্গে তুলনা, আমি এটার সঙ্গে তুলনা করবো, তাও হবে। দেখো 54/49 আর 8/7, এর ডিফারেন্স 1, এদের ডিফারেন্স হচ্ছে 5। 5 যদি ডিফারেন্স হয়, সেম ডিফারেন্স করতে গেলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে 5×8 = 40, এটা হয়ে যাবে 35। দেখো কত আসে? 54 থেকে 40 বিয়োগ করলে 14ই আসে, বা 49 থেকে 35 বিয়োগ করলে 14ই আসে। সেম আসবে, কোশ্চেন আলাদা আসবে। তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম 14, কিন্তু কোশ্চেন এখানে থেমে নেই। কোশ্চেন আমাকে বলছে যে 8a - 25, মানে 8 × 14 - 25 বাই 7 × 14 - 26। 8 14 কত হয়? 8 × 10 = 80, 112 বিয়োগ 25। 112 থেকে 25 বিয়োগ করলে 87। 7 14 98 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 72। আচ্ছা, তাহলে হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে 29, 24। তাহলে রেশিওটা কত হয়ে গেল? 29:24। রেশিওটা কত হয়ে গেল? 29:24। এটাই ছিল কোশ্চেন। আশা করি কারোর ডাউট নেই। আছে কারোর? নেক্সট, ভেরি গুড কোশ্চেন। প্রপোর্শন থেকে a/b + c - a = b/c + a - b = c/a + b - c = r হলে r এর মান কত? ভালো কথা। মানে a/b + c - a, এটা অনুপাত, এই অনুপাত, এই অনুপাত সবগুলোই সমান এবং প্রত্যেকেরই মান হচ্ছে r। ভালো কথা। তাহলে বলছে r এর মান কোনটা? করি। আমরা সংযোজন করেছিলাম a/b + c - a = b/c + a - b = c/a + b - c সমান সমান r সমান সমান আমরা লিখতে পারি, সবগুলো একসঙ্গে যোগ করেও লিখতে পারি, বা সবগুলো দুটো বিয়োগ করেও লিখতে পারি। সমান সমান লিখতে পারি a + b + c বাই b + c - a প্লাস c + a - b প্লাস a + b - c, বা সমান সমান চাইলে আমি এটাও লিখতে পারি, এটা বিয়োগ এটা সমান এটা বিয়োগ এটা, বা এটা বিয়োগ এটা সমান এটা বিয়োগ এটা, যে কোনোটা লিখি। a - b বাই b + c - a মাইনাস c + a - b লিখতে পারি তো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে। যা খুশি লিখতে পারি, যে এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা সমান সমান লিখতে পারি। সবগুলো যোগ, উপরে সবগুলো যোগ, বা নিচে সবগুলো যোগ,
বা লিখতে পারি এটা উপরে এটা মাইনাস এটা, বাই নিচে এটা মাইনাস এটা, তাই করলাম। তাহলে সমান সমান কি পাচ্ছি দেখো, সমান সমান পাচ্ছি আর সমান সমান পাচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই, এখান থেকে প্লাস বি মাইনাস বি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল। আচ্ছা আর কি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে, সি কিছু কাটে, হ্যাঁ এই মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে সমান সমান লেখা যাবে এ প্লাস বি প্লাস সি সমান সমান এটা এটা দিয়ে এটা বিয়োগ করলে কত হচ্ছে এ মাইনাস বি, নিচে বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস, এই মাইনাসটা তুলে দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি প্লাস সি মাইনাস সি, তাহলে পড়ে থাকছে কত 2 ইন্টু বি মাইনাস এ মাইনাস বি বাই 2 ইন্টু বি মাইনাস এ বা মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আমরা এটাকে। তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল, তাহলে কত হয়ে গেল এটা মাইনাস হাফ। তার মানে আর এর মান কি হতে পারে, আর এর মান এখান থেকে কাটাকাটি করলে আমি এটা পাচ্ছি 1, তার মানে 1ও হতে পারে, অথবা আর এর মান কত হতে পারে মাইনাস হাফও হতে পারে, দুটোই হতে পারে। এটা অপশন এ ছিল 1, অপশন বি ছিল মাইনাস হাফ, অপশন সি ছিল এ এবং বি উভয়ই। আর এর মান কত, এ এবং বি উভয়ই হতে পারে, আর এর মান কত হতে পারে কোশ্চেনটা হওয়া উচিত ছিল, কারণ ভ্যালু একটাই হতো, হয় 1 হবে নয়তো কোশ্চেনের ভাষার উপর আনসার ডিপেন্ড করে। আর এর মান কত হতে পারে, আর এর মান 1ও হতে পারে মাইনাস হাফও হতে পারে। এটা ক্লাস 10এও ছিল, তোমাদের কে ম্যাথের চ্যাপ্টারে ছিল এই কোশ্চেন, এই টাইপেরই ছিল, আরো ইজি ছিল। শুধু যদি এটাও দিত এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি ইকুয়াল টু আর হলে তাও একই আসতো এরকম। কখনো মাইনাস 1 আর এর মান -1 অথবা হাফ আসে, কখনো আর এর মান 1 অথবা মাইনাস হাফ আসে, কোশ্চেন ডেটা অনুযায়ী আসে। এই কোশ্চেনে কারো কোনো ডাউট আছে, প্রপোর্শনের এই কোশ্চেনটাতে কারো কোনো ডাউট আছে, সংযোজন নিয়ম অ্যাসোসিয়েটিভ ল যেটা করিয়েছি। হ্যাঁ ওকে, নেক্সট এটা ইজি কোশ্চেন। আচ্ছা 11 নাম্বার কোশ্চেন, দারুণ কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। x ইকুয়াল টু 2√6 বাই √3 প্লাস √2 হলে x প্লাস √2 বাই x মাইনাস √2 প্লাস x প্লাস √3 বাই x মাইনাস √3 ইকুয়াল টু কত? আচ্ছা এটা কি করব, এটা করার আগে পরের কোশ্চেনটা করাই। x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x, আগের কোশ্চেনটা আবার এটা সেম কোশ্চেন, ওখানে রুট ছিল এখানে রুট নেই, জিনিসটা একই। অ্যাকচুয়ালি x এর সঙ্গে একবার 4 রেখে রাখতে বলছে, তারপরে যোগ ভাগ করে দিয়েছে, আর একবার x এর সঙ্গে 4b রাখতে বলছে, তারপর যোগ ভাগ করে দিয়েছে, বোঝা যাচ্ছে? তা আমরা এখান থেকে তো রাখতে পারি এইভাবে, x সমান সমান আমার কত, x সমান আমার হচ্ছে 8ab বাই a প্লাস b। তাহলে আমি এটাকে এভাবে লিখতেও পারি যে x ইকুয়াল টু একবার 4 রাখতে হবে, তো তাহলে 4a ইন্টু 2b বাই a প্লাস b, বা আমি লিখবো x ইকুয়াল টু x বাই 4a, 4এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে পড়ে থাকলো 2b বাই a প্লাস b। এইবার আমি কি করব, এবার আমি যোগ ভাগ করব, মানে একবার x বাই 4 রাখবো, একবার x বাই 4b রাখবো। এখন x বাই 4 রাখলাম, যোগ ভাগ করলে কি হয় x প্লাস 4a বাই x মাইনাস 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 2b প্লাস a প্লাস b, নিচে হচ্ছে 2b মাইনাস a প্লাস b। এই তো গল্প। তাহলে কি আসে, তাহলে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে 2b প্লাস a প্লাস b মানে 3b প্লাস a, আর নিচে আসে হচ্ছে 2b মাইনাস a মাইনাস b মানে হচ্ছে b মাইনাস a, এটা আসলো। তাহলে এই পার্টটার ভ্যালু আমি পেয়ে গেলাম যে x প্লাস 4a বাই x মাইনাস 4 এর ভ্যালুটা আসলো 3b প্লাস a বাই b মাইনাস a। ভালো কথা। এবার আমি দ্বিতীয় পার্টে ফিরি, এইটা করব। এবার x এর সঙ্গে 4b রাখতে হবে, সেম জিনিস, যেহেতু x ইকুয়াল টু দেওয়া আছে 8ab বাই a প্লাস b, তাহলে
এখান থেকে এইটা বিটাকে আমরা কি লিখতে পারি, এইটা বিটাকে আমরা লিখতে পারি 4b ইন্টু 2a, একই এইটা বি থাকলো বাই a প্লাস বি। তাহলে আমি পেলাম x বাই 4b, x এর সঙ্গে 4b রাখবো আমি, x বাই 4b ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2a বাই a প্লাস b। এবার আমি কি করব, এবার আমি যোগ ভাগ করব, x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল টু কত হয়ে যাবে 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b ইকুয়াল টু কত হয় 3a প্লাস b বাই a মাইনাস b হয়ে গেল। তাহলে এইটারও ভ্যালু পেয়ে গেলাম, এটারও ভ্যালু পেয়ে গেলাম, মাঝখানে কি করতে বলছে যোগ করতে বলছে, তাহলে এই দুটো যোগ করব, জায়গাটা এইখানেই লিখি আমি, যোগ করলে কি পাচ্ছি, সুতরাং x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান হবে হচ্ছে 3b, আচ্ছা এইটাকে আগে লিখি 3a প্লাস b বাই a মাইনাস b প্লাস 3b প্লাস a বাই b মাইনাস a। তাহলে এই b মাইনাস এটাকে আমি a মাইনাস b করে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস চলে আসবে, সামনে মাইনাস চলে আসবে, সামনে মাইনাস এখানে চলে আসবে, এটাকে মাইনাস করে দিলাম আর এটাকে লিখে দিলাম a মাইনাস b। তাহলে কি হবে, তাহলে যেটা হবে নিচে লসাগুটা a মাইনাস b চলে আসলো, উপরে আসলো 3a প্লাস b, আর এটা মাঝখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাস 3b মাইনাস a সমান সমান কত হবে 3 এর থেকে a বাদ দিলে 2a, b থেকে 2a মাইনাস 2b বা 2 ইন্টু a মাইনাস b বাই a মাইনাস b। অ্যান্সারটা কত হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল 2। 95% কেসে অ্যান্সার 2ই আসে কোশ্চেনের। এইভাবে যোগভাগ প্রক্রিয়া করে যখন নিয়ে আসছে 95% কেসে অ্যান্সার 2ই আসে। যদি ডেটা কিছু কোনো কিছুর ক্ষেত্রে যদি উল্টো দেওয়া থাকে তাহলে একটু হয়, তাহলে 95% কেসে অ্যান্সার 2ই আসে এই কোশ্চেনগুলো। নেক্সট, আচ্ছা নেক্সট আগের কোশ্চেনটা দেখো, এবার সেম ভাবে হবে x ইকুয়াল টু 2√6, তাহলে প্রথমবার একবার আমি লিখবো x বাই √2, √2 লিখতে হবে, x বাই √2 ইজ ইকুয়াল টু হচ্ছে √6 এর মধ্যে √2 চলে গেলে √3 থাকবে, তাহলে 2√3 বাই √3 প্লাস √2 যোগ ভাগ করলে পাচ্ছি x প্লাস √2 বাই x মাইনাস √2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3 প্লাস √3 প্লাস √2 বাই 2√3 মাইনাস √3 মাইনাস √2, তার মানে 3√3 প্লাস √2 বাই 2√3 থেকে √3 গেলে √3 মাইনাস √2, এটা একটা গেল। আরেকটা কি পাবো, এবার x এর সঙ্গে √3 রাখতে হবে, তাহলে এবার আমি লিখবো x বাই √3 ইজ ইকুয়াল টু, এটা 2√6 ছিল, √3 চলে গেছে তাহলে √2 থাকবে, তাহলে 2√2 বাই √3 প্লাস √2, তাহলে x প্লাস √3 বাই x মাইনাস √3 আবার সেই যোগ ভাগ, তাহলে 2√2 প্লাস √3 প্লাস √2 বাই 2√2 মাইনাস √3 মাইনাস √2, এটা করলে কি পাচ্ছি 3√2, 2√2 আর √2 3√2 প্লাস √3 বাই নিচে হচ্ছে কত √2 মাইনাস √3 হয়ে গেল। আগেরটার মতো সেম ছিল, মানে a মাইনাস b ছিল, এখানেও b মাইনাস a এসছে। এবারে মাঝখানে কি করতে বলছে, যোগ করতে বলছে, তাহলে x প্লাস √2 বাই x মাইনাস √2 প্লাস x প্লাস √3 বাই x মাইনাস √3 ইকুয়াল টু কত হবে, এটা হবে 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। আচ্ছা এখানে √2 মাইনাস √3 আছে, এখানেও আমি প্লাসের জায়গায় মাইনাস করে দিলাম, উপরে 3√2 প্লাস √3, নিচে আমি কত লিখবো
√3 মাইনাস √2। বেশ, তাহলে লসাগুটা হয়ে গেল কত? √3 মাইনাস √2। তাহলে 3√3 প্লাস √2, এখানে মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস 3√2 মাইনাস √3। 3√3 থেকে একটা √3 গেলে 2√3, আর √2 থেকে একটা √2 গেলে মাইনাস 2√2, তাহলে 2 ইন্টু √3 মাইনাস √2 বাই নিচে দেখো √3 মাইনাস √2। কাটাকুটি গিয়ে অ্যান্সার হয়ে গেল কত? 2। আনসার কত হয়ে গেল? 2। আগের কোশ্চেনের সাথে সেম আনসার চলে আসলো। নেক্সট ভেরি গুড, এটাও প্রপোর্শনাল কোশ্চেন। বলছে x² বাই y প্লাস z ইজ ইকুয়াল টু y² বাই z প্লাস x ইজ ইকুয়াল টু z² বাই x প্লাস y ইকুয়াল টু 1 হলে 2/1 প্লাস x প্লাস 2/1 প্লাস y প্লাস 2/1 প্লাস z ইকুয়াল টু কত হবে? ভালো কথা। কিভাবে করব? এই ফর্মটা মনে রাখতে হবে। a² বাই b প্লাস c, b² বাই c প্লাস a, c² বাই a প্লাস b। ধরে আমরা একবারে দেখব অনুপাতগুলো প্রত্যেকটা কত? 1। x² বাই y প্লাস z ইকুয়াল টু যদি 1 হয়, সুতরাং x² ইকুয়াল টু কত? y প্লাস z, তাই না? আবার y² বাই z প্লাস x, এটাও বলছে 1, সুতরাং y² ইকুয়াল টু কত? z প্লাস x। আবার কি বলছে? z² বাই x প্লাস y ইকুয়াল টু 1, সুতরাং z² ইকুয়াল টু x প্লাস y। পরীক্ষা হলে লিখতে হবে না, এখানে লিখে দিলাম। পরীক্ষা হলে তুমি একবারই দেখতে পাচ্ছ যে x² ইকুয়াল টু y প্লাস z, y² ইকুয়াল টু z প্লাস x, z² ইকুয়াল টু x প্লাস y। এবার কোশ্চেন তোমার হাতে। এবার তোমায় কি বলছে? 2/1 প্লাস x প্লাস 2/1 প্লাস y প্লাস 2/1 প্লাস z এর ভ্যালুটা কত? আচ্ছা, আমি কি করলাম? আমি x এর ভ্যালু জানি না, আমি কার ভ্যালু জানি? x² এর ভ্যালু জানি। আমি y এর ভ্যালু জানি না, আমি y² এর ভ্যালু জানি। আমি z এর ভ্যালু জানি না, আমি z² এর ভ্যালু জানি। তাহলে উপর নিচে আমি এটার উপর নিচে x দিয়ে গুণ করে দিলাম, তাহলে একই থাকবে। 2x বাই x প্লাস x², 2y উপর নিচে y দিয়ে গুণ, 2y বাই y প্লাস y² প্লাস 2z বাই z প্লাস z² করে দিলাম। তাহলে x² এর ভ্যালু মানে হচ্ছে y প্লাস z। তাহলে প্রথমটা হয়ে গেল 2x বাই x প্লাস x² এর ভ্যালু হচ্ছে y প্লাস, সরি এটা থাকবে না, y প্লাস z। আচ্ছা, 2y বাই y প্লাস y² এর ভ্যালু কত? z প্লাস x, এটা কত? 2z, তাহলে z প্লাস z² এর ভ্যালু কত? x প্লাস y। বেশ, কোশ্চেন শেষ। কিভাবে কোশ্চেন শেষ? কারণ উপরে সবগুলোর নিচে x প্লাস y প্লাস z পেয়ে গেলাম, তাহলে নিচে লসাগু করলে x প্লাস y প্লাস z, আর উপরে হচ্ছে 2x প্লাস 2y প্লাস 2z, মানে 2 ইন্টু x প্লাস y প্লাস z। কাটাকাটি করলে আনসার কত হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে 2। আনসার কত হয়ে যাচ্ছে? 2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা, যে এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা এই ধরনের যদি থাকে, আমরা দেখতে পেলাম যে উপরে আমার কিন্তু একও থাকতে পারত, তাহলে এগুলো শুধু x প্লাস y প্লাস z বাই x প্লাস y প্লাস z হয়ে যেত, অ্যান্সার হয়ে যেত 1। আবার হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছি যে এখানে যদি 3 দেওয়া থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত 3, যদি 4 থাকতো অ্যান্সার হয়ে যেত 4। ফর্মটা কি? ফর্মটা হচ্ছে উপরে যেটা থাকবে, উপরের স্কয়ার যেটা থাকবে, বাকিটা থাকবে, বাকি দুটোর যোগফল নিচে থাকবে। এই ফর্মে যদি থাকে, তোমরা দেখতেই পাচ্ছ মুখে মুখে হয়ে যাচ্ছে কোশ্চেনটা। আশা করি ক্লিয়ার। নেক্সট, আর বেশি কোশ্চেন নেই। বলছে AB is to BC is to CA equal to 2 is to 3 is to 5 হলে A is to B is to C কত? এটা ইনভার্স রেশিওর কোশ্চেন আমরা এর আগের দিন করেছিলাম। ইনভার্স রেশিওর কোশ্চেন এর আগের দিন করেছিলাম। AB BC CA 2 is to, এখানে আরেকটা দুইটা পদ্ধতিতে করা যাবে, বেশ ভালো। AB is to BC is to CA 2 is to 3 is to 5 যদি হয়, এবার ওখান থেকে A is to B is to C পেয়েছে, তাহলে আমরা সহজে যেটা করতে পারি, এখানে আমি প্রত্যেকটাকে যদি ABC দিয়ে ভাগ করি বা গুণ করি, যাই করি না কেন, আমি ভাগই করে নিচ্ছি। ভাগ করতে হবে এখানে, যেহেতু 1/, নেই
তাহলে এখানে এবি ইস টু বিসি ইস টু সিএ ইকুয়াল টু 2:3:5। চাইলে আমি প্রত্যেকটাকে এবিসি দিয়ে ভাগ করতে পারি। এবিসি দিয়ে ভাগ করলে কত হয় এটা? এবি বাই এবিসি, বিসি বাই এবিসি, সিএ বাই এবিসি, এটা হচ্ছে 2:3:5। তার মানে বলতে যাচ্ছে যে 1/c, এই মাঝখানে লেখা বেকার লিখলাম, লেখার দরকার ছিল না, বাই 1/a ইস টু 1/b, সিএ বাই এবিসি। সিএ এটা কত হয়ে গেল? 1/c, এটা 1/bc চলে গেছে 1/a, এটা সিএ। হ্যাঁ, সিএ কে এবিসি দিয়ে ভাগ করলে হচ্ছে বি। ঠিক আছে, বি লিখেছি। 2:3:5 এটা পেয়ে গেলাম আমরা। একবারে করবো, পরীক্ষা এটা করবো না। আমরা দেখতে পাচ্ছি এবিসি ওবিসি দিয়ে করলে 1/c থাকে, এখানে 1/a থাকে, 1/b থাকে। তার মানে 1/c ইস টু 1/a ইস টু 1/b দেওয়া আছে 2:3:5। তাহলে এদের ইনভার্স রেশিও করলে কি পাবো? ইনভার্স রেশিও যদি করি আমরা তাহলে পাবো সি ইস টু এ ইস টু বি। 1/a এর ইনভার্স করলে দেখলো ফিরে পাবো। ইনভার্স রেশিও বের করার ফর্মুলাটা কি আছে? ইনভার্স রেশিও বের করার ফর্মুলাটা হচ্ছে, আমরা প্রথমটা যখন বের করবো তখন এটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করবো, তাহলে 15। তৃতীয়টা যখন করবো তখন এটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করবো, 10। আচ্ছা, তৃতীয়টাকে যখন বের করবো তখন এটাকে বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করবো, 6। তাহলে সি ইস টু এ ইস টু বি হয়ে যাবে 15:10:6। এই পর্যন্ত অনেকে করে করে আসার পর প্রথম অপশনটাতে টিক দিয়ে আসে যে 15:10:6 হবে। সেটা হবে না, কারণ এখানে রেশিও যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সি ইস টু এ ইস টু বি, এ ইস টু বি ইস টু সি কিন্তু নয়। সুতরাং দেখার ভুলে সিলি মিস্টেক যেটাকে বলে, এটা অনেকে করে। এ ইস টু বি ইস টু সি টা কত হবে? 10 ইস টু বি মানে হচ্ছে 6, সি হচ্ছে 15। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 10:6:15। এবার ওই যে আমি বললাম যে আমি অঙ্কটা দেখে ভাবলাম যে এটা আরো একটা পদ্ধতিতে করা যেতে পারে, আরো সহজে যেটা করা যেতে পারে আমার মনে হয়, সেটা হচ্ছে কি যে এই যে 2:3:5, মানে প্রথম এর আগের দিন একটা কোশ্চেন করেছিলাম যে অনুপাতের ডান দিকটা দেখে অনেক কিছু ক্যালকুলেশন করা যায়। আমি দেখতে পাচ্ছি যে 2 আর 3 যোগ করে 5 হয়, তার মানে এই প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করে তৃতীয় পদটা পাওয়া যেতে পারে। তার মানে এবি প্লাস বিসি করলে সি পাবো, এবি প্লাস বিসি করে সি পাবো। এবার অপশন দেখে নিচ্ছি কোনটাতে এবি প্লাস বিসি করলে সি হয়। এবি মানে 6×10=60, বিসি মানে কত 15, 6×15=90, সিএ মানে কত 10×15=150। দেখো এটাতেই মিলে যাচ্ছে, এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু সিএ, অপশন সিতেই হচ্ছে। এটা স্মার্ট ওয়ে এবং উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের ঘনের সমষ্টি 33,957 হলে সংখ্যা তিনটি সমষ্টি কত? এটা সিটেটের কোশ্চেন 2024-এর, একদম ইজি কোশ্চেন। অনুপাত দেওয়া আছে 2:3:4 এবং ঘনের সমষ্টি দেওয়া আছে। তার মানে একটা সংখ্যা যদি 2x হয়, আর একটা যদি 3x হয়, আর একটা যদি 4x হয়, তাদের ঘনের সমষ্টিটা বলছে 33,957। তাহলে 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64। ইজ ইকুয়াল টু কত? 33,957। 27 35, 35 কত হয়? 99। তাহলে 99x³ ইজ ইকুয়াল টু হচ্ছে 33,957। 33,957। তাহলে x³ ইজ ইকুয়াল টু কত? 33,957 বাই 99। আচ্ছা, 99 দিয়ে 100 দিয়ে ভাগ করলে হয়ে যেত 303। তাহলে 4 দিয়ে 3 দিয়ে করলে 399 কত হবে? 297। তাহলে 42 থাকবে 425। 4 দিয়ে করলে হচ্ছে থাকবে, 4 দিয়ে করলে 425, তো 400 থেকে 4 কম 396। 396, তাহলে এখানে থাকবে আমার কত?
4 29 297, তাহলে 3 দিয়ে যাচ্ছে 343। এক্স কিউব মানে কত আসলো? 343। তাহলে এক্স ইকুয়াল টু কত? 343 মানে তো 7 এর কিউব, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? এক্স ইকুয়াল টু আসলো 7। এক্স ইকুয়াল টু 7। তার মানে সংখ্যাটির অনুপাত প্রত্যেককে 7 দিয়ে গুণ, 2x 3x 4x, সংখ্যাটির সমষ্টি চাইছে। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x, দ্যাট মিনস 9x। তার মানে 9 ইন্টু 7 মানে 63। এটা হচ্ছে কোশ্চেন আপার প্রাইমারি টেটে এসেছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন। পিতার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 3 গুণ। যদি 15 বছর পরে পিতার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হয় তবে ছেলের বর্তমান বয়স কত বছর? ইজি কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমি একটি স্পেশাল কারণে রেখেছি। এই কোশ্চেনটাকে রাখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এই বয়সের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পারবে এই অনুপাত অনুপাত দিয়ে করতে। কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে আমি এর আগের দিন শিখেছিলাম নিয়মটা, যে একটা অনুপাত আছে যে সেম জিনিস দিয়ে বাড়ানোর পর সেম জিনিস দিয়ে বাড়ানোর পর সেম জিনিস দিয়ে কমানোর পর যে নতুন অনুপাতটা যেটা হয় সেটা আমরা ট্রিক দিয়ে একবারে বের করতে পারি, এবং এটার অ্যাপ্লিকেশন সব থেকে বেশি, বাড়ানো বা কমানো যাই হোক না কেন সেম জিনিস দিয়ে। যখন এর আগের দিন করেছিলাম দুটো কোশ্চেন, আয় ব্যয়ের সঞ্চয়ের কোশ্চেন করেছিলাম একটা, আর একটা কি ছিল, দুটো বা তিনটা কোশ্চেন করেছিলাম সেম টাইপের। তো এই এজের কোশ্চেনগুলোতে সেম সেম দিয়ে সবসময়ই বাড়ি। কারণ কি, সাপোজ বলে দিল আজকে আমার এ এবং বি এর বয়স কিছুটা আছে, বললো 10 বছর পরে এ এবং বি এর বয়স অনুপাতটা এত হয়ে যাবে। এই যে 10 বছর যে বাড়লো, বা 10 বছর পূর্বেরও যদি বের করতে বলে, এই যে 10 বছর বাড়া বা কমা, এটা তো একজনের জন্য তো হয় না, এটা তো সবার জন্যই হয়। সময়টা যে কমবে বা বাড়বে, সময় তো যখন 5 বছর যখন বললো তখন এ এর জন্য 5 বছর বাড়লো, বি এর জন্য 5 বছর বাড়লো। এটা তার মানে সেম জিনিস দিয়ে সবসময় বাড়বে, বা সেম জিনিস দিয়ে সেমটা আমার আগে বলতে হচ্ছে না, অটোমেটিক্যালি এখানে বয়সের ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। যার জন্য এই অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি। তোমরা এরপর গিয়ে যে কোনো বই থেকে বয়সের চ্যাপ্টারের কোশ্চেনগুলো খুলবে, দেখবে যে আমি যে ট্রিকটা দিচ্ছি সেটা দিয়ে সবগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে এবং দ্রুত হয়ে যাচ্ছে। কি বলছে? বলছে পিতার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 3 গুণ। তার মানে ফাদার আর সন, পিতারটা ছেলের বয়সের 3 গুণ, মানে ফাদারের যদি 3 হয় ছেলের হবে 1, 3:1 রেশিওতে আসে। ভালো কথা। যদি 15 বছর পরে পিতার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হওয়া হয়, বলছে 15 বছর পর পিতার বয়স ছেলের বয়সের আগে ছিল 3 গুণ, এখন হয়ে গেল দ্বিগুণ, তারপরে এখন রেশিওটা হয়ে গেল 2:1। ব্যাস, কোশ্চেন শেষ। ওগুলো এক্স ধরার আর কোনো গল্প নেই। কেন কোশ্চেন শেষ? এই কারণে শেষ, আমি বলেছিলাম যে সেম জিনিস দিয়ে, এই যে 15 বছর যখন বাড়লো তখন শুধু পুত্রের ক্ষেত্রে বাড়ে নাই, 15 বছর সময় যখন টাইম অ্যান্ড টাইম ওয়েটস ফর নান, সময় যখন বাড়ছে দুজনের জন্যই বাড়ছে। তো 15 বছর পর আমার যখন সেম জিনিস দিয়ে বাড়াচ্ছি, তার মানে হচ্ছে কি আমি কি দেখবো কিভাবে করা যায় একবারে, এইখানে ডিফারেন্সটা হচ্ছে 2, এখানে ডিফারেন্সটা হচ্ছে 1, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করি, তাহলে এই অনুপাতটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 2 এর জায়গায় 4, 1 এর জায়গায় 2, 2 দিয়ে গুণ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি বাড়ছে কত দিয়ে, এটা দিয়ে দুই দিক দিয়ে একই বলবে, 3 থেকে 4 হলো মানে 1 বাড়লো, 1 থেকে 2 বাড়লো মানে 1 হলো। তো মানে আমি বাড়লো কত? 1। আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে কত বলছে? 15 বলছে। আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে কত বলছে? 15 বলছে। তাহলে বলছে বর্তমানে ছেলের বয়স কত? ছেলের বর্তমান বয়স কত ধরেছি আমরা? 1 ধরেছি। তো 1 মানে তো এটাই অ্যান্সার, 1 মানে 15 বছর। ছেলের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। করেছিলাম এই টাইপের কোশ্চেন এর আগের দিন, সেম কোশ্চেন চলে এসছে। এজের সমস্ত কোশ্চেন এইভাবে হবে। কারো কোনো ডাউট আছে এটাতে? তাহলে পরের কোশ্চেনে চলে যাবো, আর দুটো কোশ্চেন। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে একটি বাক্সে 1 টাকা, এটা একটু কয়েন একটা কোশ্চেন এর আগের দিন ছিল, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এর আগের দিনও করেছিলাম মুদ্রার কোশ্চেন, সেম, আলাদা কিছু না। দুটো জিনিস, একটা নাম্বার রেশিও, একটা ভ্যালু রেশিও। কখনো কখনো মুদ্রাগুলো কতগুলো করে আছে সেটা দেওয়া আছে, আবার কখনো কখনো কত প্রত্যেকের মূল্যের অনুপাতটা দেওয়া আছে, মানে কত টাকা করে আছে। এখানে আমাকে এর আগের দিন বোধহয়
মুদ্রার সংখ্যার অনুপাত ছিল, আজকে মূল্যের অনুপাত দেওয়া আছে। ভালো কথা, একই বেশি। এই যে 1 টাকা, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এই তো গল্প। মোট 378টা মুদ্রা আছে মোট, কিন্তু কোনটা কতগুলো করে আছে সেটা বলারই, সেটাই চেয়েছি। কিন্তু তাহলে এখানে আমার নাম্বার রেশিওটা দেওয়া নেই, কি দেওয়া আছে? ভ্যালু রেশিওটা দেওয়া আছে। ভ্যালু রেশিওটা কি দেওয়া আছে? ভ্যালু রেশিওটা দেওয়া আছে, মূল্যের অনুপাতটা দেওয়া আছে কি, যে 1 টাকার মুদ্রা ধরলাম আমি 13 টাকা আছে, বা 1300 টাকা আছে, বা 13,000 টাকা, আমি ছোট ধরবো 13 টাকায় ধরলাম। আচ্ছা, 1 টাকার মুদ্রা 13 টাকা আছে, ভালো কথা। বলছে বলছে যে 50 পয়সার মুদ্রা 11 টাকা আছে, 11 টাকা, বেশ ভালো কথা। আর বলছে 25 পয়সার মুদ্রা 7 টাকা আছে, তাই তো? তাহলে নাম্বার রেশিও কিন্তু তুমি বের করতে পারছো। 1 টাকার মুদ্রা যদি 13 টাকা থাকে, তার মানে কয়টা আছে? 13টা থাকবে নিশ্চয়ই। 13টা 1 টাকা থাকলে তো 13 টাকা। আচ্ছা, 11 টাকার মুদ্রা যদি 50 পয়সার মুদ্রা মিলে যদি 11 টাকা হয়, তাহলে কয়টা মুদ্রা থাকবে? 22টা থাকবে। 22টা 50 পয়সা থাকলেই তো 11 টাকা হয়। আচ্ছা, 25 পয়সার মুদ্রা যদি 7টা থাকে, 25 পয়সা 4টা মিলে 1 টাকা হয়। 7 টাকা যদি থাকে তাহলে 28টা মুদ্রা থাকতে হবে, 7টা না, 7 টাকা। বলছে 25 পয়সা টোটাল 7 টাকা আছে। কতগুলো 25 পয়সা আছে? 28টা আছে, কারণ 4টা 25 পয়সা মিলে 1 টাকা। তাহলে আমি নাম্বার রেশিওটা পেয়ে গেলাম। পেয়ে গেলেই গল্প শেষ, কারণ বলছে মোট 378টা মুদ্রা আছে। আমার হিসেবে কয়টা মুদ্রা হচ্ছে? আমার হিসেবে হচ্ছে মুদ্রা 13 যোগ, আমি বের করলাম যে 13টা, 1 টাকার মুদ্রা আছে 13টা, 50 পয়সার মুদ্রা আছে 22টা, আর 25 পয়সার মুদ্রা আছে 28টা। সমান সমান কত হয়? সমান সমান হয় 22, 28 আর 50 আর 13, 63। তাহলে আমি ধরলাম যে 63টা মুদ্রা আছে, কিন্তু অঙ্ক বলছে না 63 না, 378টা মুদ্রা আছে। তার মানে আমি যাকে 63 বলছি, অঙ্কটাকে কত বলছি? 378 বলছি। তাহলে আমি যাকে 1 বলবো, অঙ্কটাকে কত বলবে? 378/63, 6 তার মানে 6। তার মানে আমি যেটাকে 1 বলছি, অঙ্ক অ্যাকচুয়ালি সেটা 6। তাহলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রা কটা বলেছে? 22টা ধরেছি। তাহলে 1 মানে যদি 6 হয়, তাহলে 22 মানে কত? 6 × 22, 132টা। 132টা মুদ্রা আছে। তাহলে 50 পয়সার মুদ্রা 132টা। 1 টাকার মুদ্রা কয়টা আছে সেটাও বের করতে পারতাম, 6 × 13, 78টা। 50 পয়সার মুদ্রা কটা থাকবে? 25 পয়সার মুদ্রা কটা থাকবে? 28 × 6, 144টা। সরি, 6 × 120, 6 × 8 = 48, 168টা। এইভাবে যেটা দিত সেটাই বের করা যেত। ক্লিয়ার? এনি ডাউট? আর একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। নেক্সট, লাস্ট বলছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 4:5 এবং মাসিক সঞ্চয় অনুপাত 14:19, উভয়ের মাসিক খরচ 1200 টাকা করে হলে এবং এ ও বি এর মাসিক আয়ের পার্থক্য কত হলে এ এবং বি এর মাসিক আয়ের পার্থক্য কত টাকা? এই যে কোশ্চেন, এ আর এই যে বি, ইনকাম রেশিওটা কত বলে দেওয়া আছে? ইনকাম রেশিওটা বলে দেওয়া আছে 4:5। তার মানে এ যদি 4 টাকা ইনকাম করে, বি 5 টাকা ইনকাম করে। এ 4 লাখ টাকা ইনকাম করলে বি 5 লাখ টাকা ইনকাম করবে। সঞ্চয় অনুপাত বলছে এ যদি 14,000 টাকা খরচ করে, বি 19,000 টাকা খরচ করে। কিন্তু বলছে খরচটা না সঞ্চয় করে। সেভিংস রেশিওটা দেওয়া আছে, সেভিংস রেশিওটা কত দেওয়া আছে? 14:19। আচ্ছা, ইনকাম থেকে সেভিংস কিভাবে হয়? খরচ করার পর, ব্যয় করার পর। মাসিক খরচ প্রত্যেকের কত? প্রত্যেকেরই 12 টাকা। তার মানে 1200 টাকা। তার মানে এও 1200 টাকা খরচ করে, এও 1200 টাকা খরচ করে। ওই যে সেম জিনিস চলে আসলো। সেম জিনিস দিয়ে কমানো বা বাড়ানো হলে একই অনুপাত, আগে একটা অনুপাত ছিল, সেম জিনিস দিয়ে কমানো বা বাড়ানো হয়ে গেলে আরেকটা অনুপাত যদি হয়, তাহলে আমি একবারে কি করব? ডিফারেন্সটা হচ্ছে 1, এদের ডিফারেন্সটা হচ্ছে 5। ডিফারেন্স ইকুয়াল করার জন্য
এগুলোকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 4-এর জায়গায় এটা হয়ে যাবে 20, 5-এর জায়গায় এটা হয়ে যাবে কত, 25। তাহলে এখন নতুন নম্বরটা আসলে অ্যাকচুয়ালি 20, 25 আর হচ্ছে 14, 19, এটা হচ্ছে। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি কত বিয়োগ হচ্ছে, কত করে কম করলো, 6। 25 থেকে 19 বিয়োগ করলে 6, বা 20 থেকে 14 বিয়োগ করলে 6, কিন্তু বলছে 1200। তার মানে আমি যাকে 6 বলছি অঙ্ক থেকে কত বলছে, 1200 বলছে। তাহলে আমি যাকে 1 বলবো অঙ্ক তাকে 200 বলবো, আমি যাকে 1 বলবো অঙ্ক তাকে 200 বলবো। তাহলে বলছে এ এবং বি এর মাসিক আয়ের পার্থক্য কত। এইখানে গিয়েও অনেকে গন্ডগোল করতে পারে যে এ এবং বি এর মাসিক আয় তো 4:5 ছিল, মানে এ ছিল 4, বি এর ছিল 5, সেটা এখন আর নেই, ওটা চেঞ্জ হয়ে গেছে। এ 20 হয়ে গেছে, বি 25 হয়ে গেছে। তাহলে এ এবং বি এর মাসিক আয়ের ডিফারেন্সটা কত, মাসিক আয়ের ডিফারেন্সটা হচ্ছে 5। ডিফারেন্সটা কত, 5। 25 বিয়োগ 20 মানে হচ্ছে 5। আচ্ছা 1 মানে 200, তাহলে 5 মানে কত, 5 ইন্টু 200 মানে 1000 টাকা। তাহলে এ এবং বি এর মান্থলি ইনকামের ডিফারেন্সটা হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এই কোশ্চেনে? কোশ্চেন শেষ? ডাউট আছে কারো কোনো? হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। পরের দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর আমরা নতুন চ্যাপ্টারে ঢুকবো।